দেখলাম হঠাৎ করে একদিন ওনাদের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী গাড়িতে বসে ইউটিউবে, কারণ ভয় পেয়ে গেছে, জবাব দিতে পারছে না, বলছে যে উনি নাকি মানে বিজেপি মিথ্যাবাদী দল। আরে আমি ওনাকে বলছি আপনি গাড়িতে কেন লুকিয়ে প্রেস কনফারেন্স করছেন? আসুন না ধর্মনগরে আপনাকে আহ্বান করছি, আপনি এসে আমার বক্তব্যের প্রতিবাদ করে যান, বিজেপিকে ফাটফাট বলে যান। আপনার যদি দম থাকে, হিম্মত থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, সব সাহস নেই। সেই সময় একটা দীনেশ সিং কমিটি হয়েছিল, আর ওই দীনেশ সিং কমিটিতে বলছে উনি নাকি মানে কংগ্রেসকে টপকে দিয়ে ওনার বয়ান রেকর্ড। আরে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনার যদি সৎ সাহস থাকতো, তাহলে সেই সময় সিপিএম এর সরকার ছিল, কেন আপনারা পারেননি ওই দীনেশ সিং এর কমিটির রিপোর্ট জনসমক্ষে আনার জন্য? কারণ সৎ সাহস নেই। বিজেপি ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে, আর এই বিজেপি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে নয়, বিজেপি বাস্তবের কথা বলে। আর সেই সময় কংগ্রেস বিরোধী দল কংগ্রেস জিজ্ঞেস করবে তো কংগ্রেসই না তাদেরকে যে 1980 সনের জুনের দাঙ্গা হয়েছে, তাদের কি বিরোধী ভূমিকা ছিল? নীরব দর্শকরাই দেখছিল, কারণ ওই কংগ্রেস সরকার দিল্লিতে আর ত্রিপুরাতে সিপিএম এর সরকার। তো তাদের তো ইলো আজকে থেকে না, ইলো অনেকদিন থেকে। এই কংগ্রেস সিপিএম এর ইলো অনেক আগে থেকে। আমরা যখন আজকে থেকে 15-16 বছর আগে এই নেতাজি সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতাম ওই রশিদা রণজয়কে, তখন আমাদেরকে পাগল বলতো। আজকে প্রমাণিত হয়েছে ওই কংগ্রেস সিপিএম এক জায়গায় হয়েছে বন্ধুগণ। কাজে তাদেরকে আমাদের দেখতে হবে। বিজেপি এমন একটা দল যারা মিথ্যা ছাড়া কিছু জানে না, সত্য তারা কখনোই বলে না। গোটা দেশের মানুষই জানে এটা একটা মিথ্যাবাদীদের দল। 1980 সালে জুনের দাঙ্গা তৈধুতে একটা সম্মেলন হয়, উপজাতি যুব সমিতি, যারা এখন বিজেপির সঙ্গে আছেন। সেই সম্মেলনে রাজ পরিবারের বিভু দেবী প্রধান অতিথি ছিলেন। তিনি সেই সম্মেলনে বক্তৃতা করে বলেন 1949 সালের 15 অক্টোবরের পর যারা ত্রিপুরা এসেছেন তারা বিদেশি, তাদেরকে এখান থেকে তাড়াতে হবে। সেই সিদ্ধান্তে নিরিখেই 1980 সালে 1978 বামফ্রন্ট আসে। 1979 সালে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয় সপ্তম তফসিল মোতাবেক এডিসি গঠন, জমি হস্তান্তরের কাজ শুরু হয়। ট্রাইবেলদের যে জমিগুলো জোর জবরদস্তি করে নেওয়া হয়েছিল, এগুলি শান্তিপূর্ণ পদ্ধতিতে আলোচনার মাধ্যমে ফেরত দেওয়ার কাজ শুরু হয়, এবং তার সঙ্গে ককবরককে ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই যে 3-4 দফা দাবি আছে, এগুলো পূরণ করছিল। এখন ওই সময় এখন যারা বিজেপি, তখন তারা কংগ্রেস, এরা তখন রাতারাতি জমি হস্তান্তর করতে দেব না, এডিসি গঠন করতে দেব না, আমরা বাঙালি দল গঠন করলেন, দুনিয়ার বাঙালি এক হোক, বাঙালি ঐক্য স্লোগান তুললেন। তুলে সেখানে 80 সালে এইদিকে আরেক দল দুনিয়ার উপজাতি ঐক্যবদ্ধ স্লোগান তুলে বাজার বয়কট আন্দোলন ডাকলেন, সেটা উপজাতি যুব সমিতি। আজকে তারা সবাই বিজেপির সঙ্গে আছেন, এবং এই উপজাতি যুব সমিতি বাজার বয়কট আন্দোলন ডাক দিয়ে লেম্বুছড়াতে একটা সাধারণ আনারস কাটাকে কেন্দ্র করে, বস্ত্রাকে কেন্দ্র করে, এটা রাতারাতি একেবারে মান্দাই সহ চম্পকনগর সহ গোটা জম্পুজল্লা সহ এলাকাতে ছড়িয়ে পড়ে দাঙ্গার আকার নেয়। আগের থেকে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত না থাকলে এইভাবে একটা ছোট্ট বাজারের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে না। বাজার বয়কট আন্দোলনটাই ছিল উত্তেজনা তৈরি করা এবং দাঙ্গার পরিবেশ তৈরি করার এই লক্ষ্য নিয়ে এই বাজার বয়কট আন্দোলনটা ডাক দেওয়া হয়েছিল। কে করেছিলেন? উপজাতি যুব সমিতি। আজকে কোথায় তারা? বিজেপির সঙ্গে। যে এদের কাছে স্বাভাবিক কারণেই এরাই তো এগুলো কি হয়েছে না হয়েছে জানে। 80 সালের দাঙ্গা কারা সংগঠিত করেছে? উপজাতি অংশের মানুষও খুন হয়েছেন, অউপজাতি অংশের মানুষও খুন হয়েছেন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য তখন দিল্লিতে একটা টিম আসে দীনেশ সিং এর নেতৃত্বে। সেই টিমের সঙ্গে দেখা করতে যাব, এটার নেতৃত্বে আমি ছিলাম, তখন আমি পঞ্চায়েতের প্রধান। এবং যখন দেখা করতে যাব সেখানেও গিয়ে দেখা যায় অশোক ভট্টাচার্য ছিলেন দীনেশ সিং এর সঙ্গে, তখন কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি।
এবং এই নানাভাবে আমাকে বাধা দেওয়া হলো। দীনেশ সিং এর সঙ্গে সঙ্গে কথা বলা যাবে না। সেই দীনেশ সিং তখন নিজে দাঁড়িয়ে বললেন ওকে কথা বলতে দাও। তখন সিপিএম এর প্রতিনিধি দলকে নিয়ে সেখানে বললাম যে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দাও, রেল লাইনের ব্যবস্থা করো, উপজাতি এলাকায় কাজকর্ম করাও, উপজাতি এবং ত্রিপুরা একটা অনগ্রসর এলাকা, তার জন্য অর্থ বরাদ্দ বাড়াও। আর্থিক অগ্রগতি উন্নয়ন ছাড়া শান্তি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা খুবই কঠিন হবে। রেল লাইনের ব্যবস্থা করো, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করো, এই দাবিগুলি ওনার কাছে তুলে ধরো। উনি মনোযোগ সহকারে শুনেছেন, শুনে তিনি বাহবা দিলেন দীনেশ সিং। আর মজার ঘটনা হলো কি, যারা শরণার্থী ছিলেন তাদেরকে লাইন করিয়ে দাঁড় করিয়ে স্লোগান শিখিয়ে দিলেন কংগ্রেস দল, মানে তখন আমরা বাঙালি যারা ছিলেন তারা স্লোগান শিখিয়ে দিলেন রাষ্ট্রপতি শাসন চাই, এই সরকারকে উচ্ছেদ করতে হবে। এবং সেই দিন দীনেশ সিং এর কমিটি এটাকে সমর্থন করেননি। এই দীনেশ সিং কমিটি রিপোর্ট দিল্লিতে জমা দিয়েছেন, কথাগুলিকে স্বীকার করে নিয়েছেন। এবং রাজ্য সরকার কেন এটা প্রকাশ করেন, এটা রাজ্য সরকারের ব্যাপার নেই, কমিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার। আজকে লজ্জা থাকা উচিত কমিউনিস্টের। ত্রিপুরা রাজ্যে বড় বড় কথা বলছেন। 1980 সালের জুনের দাঙ্গা আমরা ভুলে গেছি। 1980 সালে জুনের দাঙ্গা কারা করেছে? কে সেই সময় মুখ্যমন্ত্রী? তাদের সরকার ছিল। আমি সেদিন প্রেস কনফারেন্স করে আমি বলেছি যে এই তাদের যে মাস্টার মাইন্ড তারা এই 1980 সালের দাঙ্গা সঙ্গে জড়িত। আমি সেদিন তুলে ধরেছিলাম। মান্দায় 1980 সালের 7ই জুন অবাক করার বিষয়, শত শত বাঙালিদেরকে সেখানে গণহত্যা করা হয়েছিল। আর কমিউনিস্টের নেতা 7 দিন কোন নেতা, কোন সরকারি আধিকারিক ওই মান্দায় যায়নি তাদেরকে দেখার জন্য। সেখানকার বিধায়ককে বাড়িতে মানুষ যখন আজ করতে পেরেছিল যে মান্দায় গণহত্যা হবে, যখন এই বিধায়কের বাড়িতে পৌঁছে গেছে, বিধায়ক বাড়িতে জায়গায় দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে না আমার বাড়িতে সরকার হবে না। আর সেই মান্দায় গণহত্যা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায় কারা তার সঙ্গে জড়িত রয়েছে। আজকে এই অপকর্ম 1980 সালে আজকে তারা বড় বড় কথা বলছে যে আজকে কিভাবে এই 1980 সালের দাঙ্গা মানুষকে কিভাবে জাতি জনজাতি, আসলে কোনো কিছু নয়। একটাই কারণ, জাতি জনজাতি পাহাড়ি বাঙালি তাদের মধ্যে বিভেদ তৈরি করে ওই কমিউনিস্টরা ক্ষমতায় থাকতে চায়, তার জন্য 80 জনের দাঙ্গা হয়েছিল। জিজ্ঞেস করবেন তো। আর আপনাদের মাধ্যমে আমিও জিজ্ঞেস করতে চাইব কমিউনিস্টের নেতাদের যে 80 জনের দাঙ্গা হয়েছে কেন কোন তদন্ত কমিশন হয়নি? আপনারা শুনেছেন এখানে অনেক বয়স্ক লোক আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন। এই কমিউনিস্টরা 80 জনের দাঙ্গা করেছে, হাজারো হাজারো মানুষকে নির্বিচারে হত্যা করেছে। আজ পর্যন্ত কোন তদন্ত কমিশন হয়েছে? কমিউনিস্টের সরকার ছিল, নিপেন চক্রবর্তী সেই সময় মুখ্যমন্ত্রীতে ছিলেন। কোন তদন্ত কমিশন হয়েছে? কোন তদন্ত কমিশন হয়নি। কিভাবে তদন্ত কমিশন করবে? কারণ তদন্ত কমিশনে তাদেরই হাত থাকবে, তাদের নেতা, তাদের বিধায়ক, তাদের হাত থাকবে। তাই এই 1980 সনের চাঙ্গার কোন বিচার হয়নি বন্ধুগণ। আর তারা লয়ের রোডের কথা বলছে, আর সেই কমিউনিস্টের লয়ের রোডের কথা বলছে। আর আমরা মেনে নেব কি? আমরা মেনে নেব? আমরা কোন তিরস্তা মেনে নেব না। 1980 সনের গণহত্যায় মান্দায় যখন গণহত্যা সংঘটিত হচ্ছিল কর্তৃপক্ষের কাতসারে, সেখানকার একজন যিনি পিডিও ছিলেন, এই পিডিও উনি তৎকালীন সময়ে এসডিএম এবং বিজেপি তাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে ভোট পাঠান, এই মান্দাইকে রক্ষা করুন। কিন্তু সেই সময় সরকার মান্দাইয়ে কোন রকম ফোর্স পাঠায়নি। সেখানকার জড়িত একজন ব্যবসায়ী
তারিখ উনি আজ করতে পেরেছিলেন, ওনার নাম ননী শাহ। উনি আজ করতে পেরেছিলেন যে আজকে মান্দাইয়ে গণহত্যা হবে, মানুষ মারা যাবে। ননী শাহ উনি দৌড়ে গিয়ে উনি সংশ্লিষ্ট এসডিএম, বিএম, বিডিও তাদেরকে ওয়াকিবহাল করেছিলেন। কিন্তু এই মান্দাই থেকে আগরতলা মাত্র 20 কিলোমিটার দূরত্ব, আর সেই সময় আগরতলাতে এডিশনাল ফোর্স ছিল। কিন্তু সেই সময় কমিউনিস্টের সরকার তাদেরকে রক্ষা করার জন্য সেই সময় এই নৃপেন চক্রবর্তীর সরকার সেখানে কোন রকম সহযোগিতা করেনি। এমনকি 7 দিন পর্যন্ত কোন উচ্চ আধিকারিক, উচ্চ পদস্থ আধিকারিক, পুলিশ বা অন্যান্য বিএম লেভেল হোক বা এই কমিউনিস্টের কোন নেতা 7 দিন পর্যন্ত সেখানে যায়নি। এই দুর্বিষহ ঘটনার জন্য তারা দায়ী, আপনারা একবার বিচার করে নিবেন। আজকে হত্যার কথা বলছে, লয়েলের কথা বলছে। আর এখানে যারা দায়ী করছেন বামপন্থীদের, সবচেয়ে বেশি জীবন দিয়েছেন কারা? কমিউনিস্টরা। নাই করে 1,500 উপর আমাদের পার্টি মন্ত্রী, নেতা, কর্মী সহ, রাজ্য কমিটির সদস্য সহ, বিধায়ক সহ আমরা হারিয়েছি। কাদের হাতে? এই সমস্ত সন্ত্রাসবাদীদের হাতে আমরা হারিয়েছি। কাজেই আমরা 2 সন্ত্রাসবাদীরই বিপক্ষে ছিলাম। একটা বাঙালিদের মধ্যে যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি করেছিল এবং আবার উপজাতিদের মধ্যে যারা এটা তৈরি করেছিল, দুটোরই বিরোধিতা করতে গিয়ে আমাদের জীবন দিতে হয়েছে। এই জীবনের বিনিময়ে ত্রিপুরার যে শান্তি ফিরে এসেছে। আজকে সেই সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত, তারা এখন শাসক দলের সঙ্গে যুক্ত আছে। এক সময় কংগ্রেস, এখন বিজেপির সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই সমস্ত কথা বললে ত্রিপুরা মানুষকে ভুলভাল কথাবার্তা বললে, বানিয়ে কথাবার্তা বললে, ভুলভাল কথাবার্তা বললে, অসত্য কথা বললে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বিভ্রান্ত করা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই বিভ্রান্তির সৃষ্টি করার উদ্দেশ্যেই এখন যেহেতু চতুর্দিকে একটা রব উঠেছে, চুরি চুরি চুরি, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কাজ নেই, খাদ্য নেই, চতুর্দিকে যখন আন্দোলন দুর্বার গতি পাচ্ছে, কি উপজাতি এলাকা কি অপজাতি এলাকা, কাজ দেওয়ার ক্ষমতা নেই, খাদ্য দেওয়ার ক্ষমতা নেই, সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা নেই। কাজেই তখন এই পথটা বেছে নিয়েছেন বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে এবং উল্টা পাল্টা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জাতীয় বিষয়গুলিকে সামনে এনেছেন। এটা বরাবরই তাদের অভ্যাস। মানুষের সমস্যা যখন সমাধান করতে পারে না, উল্টা পাল্টা বিষয়গুলিকে সামনে এনে মূল বিষয়গুলিকে চাপা দেওয়ার একটা বদ উদ্দেশ্য নিয়ে এটাকে সামনে নিয়ে এসছে। মূল সমস্যা হলো কাজ চাই, খাদ্য চাই এবং দুর্নীতি বন্ধ করো। এই নিয়ে ত্রিপুরা তুলপাড়। এখন দুর্নীতি জনসমক্ষে প্রকাশিত হয়েছে। কাজে স্বাভাবিক কারণেই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জাতীয় অবান্তর, অবাঞ্ছনীয় এবং বিভ্রান্তিমূলক বিষয়গুলিকে সামনে নিয়ে আসা হচ্ছে।